আমরা মেইনলি আজকে ফোকাস করব স্পেসিমেন, কারণ আমাদের মিউজিয়াম স্পেসিমেন দেখতে হয়, পরীক্ষায় স্পেসিমেন থেকে ভাইভা ধরে, এবং মাইক্রোস্কোপিক্যাল মেন ফিচার, জাস্ট বেসিক ফিচার্স, একটা অ্যাডেনোকার্সিনোমা কোলন হলে কিভাবে দেখে চিনবো, আর স্পেসিমেন এলে কি কি থিওরি কোশ্চেন আসতে পারে সেগুলো অল্প করে জানবো। সো দিস ইজ দ্য, হ্যাঁ এসো, পেয়েছো? ও এখানে ছবিতে তো আছে নাকি, ঠিক আছে। So this is overall the third most common type of cancer and second most frequent cause of cancer related death. Usually third point is very important. Usually begins as a non-cancerous polyp. Usually benign polyp can change or transform into a malignant one. কিভাবে হয়? প্যাথোফিজিওলজি অফ কোলন ক্যান্সার লিখে রাখ, প্যাথোফিজিওলজি অফ কোলন ক্যান্সার, এটা তোরা আলাদা করে রেডি করবি ফর আ থিওরি কোয়েশ্চেন। আমরা থিওরি ক্লাসে পরে এগুলো ডিসকাস করব, আজকে ওই দিকটা আমরা অত যাচ্ছি না, কিন্তু এটা জানতে হবে। প্যাথোফিজিওলজি অফ কোলন ক্যান্সার, ঠিক আছে? এইটা দেখ, যখন আমরা কোলন ক্যান্সার ডিসকাস করি আমাদের দুভাবে করতে হয়। সাইটের মধ্যে লেফট সাইডের আর রাইট সাইডের দুটোর ক্লিনিক্যাল ফিচার্স একটু স্লাইটলি ডিফারেন্ট ফিচার্স নিয়ে প্রেজেন্ট করে। যেমন দেখে এখানে ওয়েট লস কিন্তু মোর কমন ইন রাইট সাইড, 50% কেসে ওয়েট লস পাওয়া যায়, সেখানে লেফট সাইডে অনলি 15%, 15% কেসে ওয়েট লস পাওয়া যায়। এইরকম ছোট ছোট ডিফারেন্স আছে, পয়েন্টস, এগুলো মনে রাখতে। অবস্ট্রাকশন ইজ মোর কমন ইন লেফট সাইডেড কোলন। লেফট সাইডেড কোলন মাস যদি হয় তাহলে অবস্ট্রাকশন, আউটলেট অবস্ট্রাকশন বেশি হয়। যেমন এই যে এখানে সাইড গুলো দেখ, ওভারঅল সবচেয়ে কমন সাইড কোনটা পাচ্ছি? সিগময়েড কোলন, মানে মেন কোলনের মধ্যে, বাইরে তো রেকটাম অবশ্যই, কোলনের মধ্যে সিগময়েড কোলনে সবচেয়ে বেশি হয় 20%। রিস্ক ফ্যাক্টরে সব থেকে ইম্পর্টেন্ট যেটা বললাম আমরা, পলিপ, আর নন ক্যান্সারাস অর আ প্রি ক্যান্সারাস গ্রোথ অ্যাসোসিয়েটেড উইথ এজিং, আর অনেক ক্ষেত্রে হেরিডিটারি বিভিন্ন ডিজিজের সাথেও অ্যাসোসিয়েটেড হয়। কি কি ডিজিজ আমরা পরে ডিসকাস করছি। ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজ, ক্রনিক যদি ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজ থাকে যেটা প্রপারলি ট্রিট না করায়, আনট্রিটেড ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজ ক্যান লিড টু কার্সিনোমা। ডায়েট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডায়েট হাই ইন স্যাচুরেটেড ফ্যাটস সাচ অ্যাজ রেড মিট, এবং এছাড়াও খুব বেশি মশলা জাতীয় খাবার। পার্সোনাল আর ফ্যামিলি হিস্ট্রি অবভিয়াসলি লাইক এনি আদার cancers, আর obesity is a very important cause, smoking and alcohol. Development of CRC হচ্ছে result of interplay between environmental and genetic factors. Environmental factors এর মধ্যে কি? ডায়েট আর লাইফস্টাইল। যেরকম আমরা ডায়েট বললাম, 35% of cancers are attributable to diet, high fat diet, and alcohol and smoking. Dietary factors এর মধ্যে কি? আবার একই কথা, consumption of red meat, animal, saturated fat, refined carbohydrate and alcohol. ডিক্রিজ রিস্ক কিসে হয়? হাই ফাইবার ডায়েট। এটা খুব কমনলি দেখা গেছে, বিভিন্ন পেপারেও পাওয়া যায়, পাবলিকেশনে, যে ডায়েটারি ফাইবার, হাই ফাইবার ডায়েট অর্থাৎ লাইক ওটস, লাইক ডালিয়া, লাইক ব্রাউন ব্রেড, লাইক ব্রাউন রাইস। সো রিফাইন্ড কার্বোহাইড্রেটের জায়গায় উই শুড রিপ্লেস দ্য মিল উইথ আ কমপ্লেক্স কার্বোহাইড্রেট অর ডায়েটারি ফাইবার। আর ফাইবার কিসে থাকে? ফ্রুটস, সিজনাল ফ্রুটস আর ভেজিটেবলস এর মধ্যে ফাইবার থাকে। অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন especially C and E, are calcium and folate. Folate also has a protective role. Hereditary colorectal cancer syndrome, এটা তোরা এমনি জানিস, এটা আলাদা করে একটা থিওরি টপিক এবং শর্ট নোট হিসেবেও আসে। ফ্যামিলিয়াল অ্যাডেনোমাটাস পলিপোসিস, এটা আমরা আগেও পড়েছি। ফ্যামিলিয়াল অ্যাডেনোমাটাস পলিপোসিস is an autosomal dominant disorder caused by mutation in APC gene, chromosome number 5, এটা মনে রাখতে হবে, chromosome number 5, possible MCQ, chromosome number 5 position of APC gene. Commonly develops in adolescence and young adulthood, and incidence is nearly 100% by age 50 years. তার যদি ইয়াং এজ বা অ্যাডাল্টহুডের মধ্যে ফ্যামিলিয়াল অ্যাডেনোপ্যাটাস পলিপোসিস হয়, তাহলে তার বাই দ্য এজ অফ 50 তার almost 100% chance of developing cancer. HNPCC, এটাও আমরা আগে পড়েছি তো অন্য টপিকে। ফ্যামিলিয়াল অ্যাডেনোমাটাস পলিপোসিস যেমন হয়, সেরকম লিঞ্চ সিনড্রোম বা HNPCC is associated with lower but still significant risk of cancer in colon and rectum. এখানে হচ্ছে MCC, DCC, BRCA1 and P53, BRCA1, P53, BRCA1, তাহলে এখান থেকে ইজিলি আমি একটা MCQ ফর্ম করতে পারি। HNPCC
জিন নট অ্যাসোসিয়েটেড উইথ HNPCC। তাহলে এখানে দিলাম BRCA1, BRCA2, DCC and P53 দিয়ে দিলাম, এমসিকিউ হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই পয়েন্টটা মনে রাখবি, পয়েন্ট নাম্বার 3, পয়েন্ট নাম্বার 3টা মনে রাখবি। স্ক্রিনিং কিভাবে করব? অ্যাডাল্টস উইথ সাইনস অর সিমটমস কনসিস্টেন্ট উইথ কলোরেক্টাল নিওপ্লাজম শুড আন্ডারগো টেস্টিং। তাহলে সাইন অ্যান্ড সিমটমস এর মধ্যে কি কি ইম্পর্টেন্ট, কি কি ইম্পর্টেন্ট একটা একটা করে বল। কি কি সিমটমস আর সাইন্স বল, তোরা বল। ওয়েট লস আর অ্যাবডোমিনাল পেন, অ্যানোরেক্সিয়া, নজিয়া, ভমিটিং আর অবস্ট্রাকশন আর রেকটাল ব্লিডিং, এইগুলো হচ্ছে কমন কজ, কমন সেন্স থেকে বলতে পারবি। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট টেস্ট হচ্ছে ফিকাল অকাল্ট ব্লাড টেস্ট, অকাল্ট ব্লাড টেস্ট অর ওবিটি। অল অ্যাভারেজ রিস্ক অ্যাডাল্টস এজেড 50 ইয়ার্স, তাহলে এজ আমরা বলেছিলাম রিস্ক ফ্যাক্টরে, মনে আছে এজ আমরা বলেছিলাম রিস্ক ফ্যাক্টরে, তাহলে সেটা হচ্ছে 50 and above, 50 and above. Adults aged 50 years or older should undergo one or more of the following annual fecal occult blood test or fecal immunochemical test. ফ্লেক্সিবল সিগময়েডোস্কোপি যদি দরকার হয়, যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে তাহলে ফ্লেক্সিবল সিগময়েডোস্কোপি এভরি 5 ইয়ার্স, ডাবল কন্ট্রাস্ট বেরিয়াম এনিমা এভরি 5 ইয়ার্স, সিটি কোলোনোগ্রাফি যার যেরকম রিস্ক ফ্যাক্টর আছে বা তার প্রেজেন্টিং ফিচার্স আছে সেই অনুসারে তার ফ্রিকোয়েন্সি অফ টেস্ট হবে এভরি 5 ইয়ার্স বা এভরি 3 ইয়ার্স অর 1 ইয়ার্স অ্যাকর্ডিং টু দ্য রিস্ক ফ্যাক্টরস প্রেজেন্ট ইন দ্যাট পেশেন্ট। হাই রিস্ক পেশেন্ট, যেটা আমরা একটু আগের সেন্টেন্সেই বললাম যে অ্যাকর্ডিং টু রিস্ক, তাহলে হাই রিস্ক পেশেন্ট কি? যাদের মধ্যে ফ্যামিলিতে ফ্যামিলিয়ার অ্যাডেনোমাটাস পলিপোসিসের হিস্ট্রি আছে, HNPCC হিস্ট্রি আছে, বা তার নিজের একটা কোনো পলিপয়েডাল গ্রোথ আছে, জিআই পলি। তো হাই রিস্ক পেশেন্টস ইনক্লুডিং দোজ পার্সন উইথ ফ্যামিলি হিস্ট্রি, একই কথা বলছি যেটা বললাম, ফ্যামিলি হিস্ট্রি আর হিস্ট্রি অফ ইনফ্লামেটরি বাউল ডিজিজ ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট predisposing factor. Inflammatory bowel disease, untreated inflammatory bowel disease can lead to colorectal cancer. Large majority of neoplasms are adenocarcinoma, যেটা বলছিলাম স্লাইড দিলে আন্ডার গ্রাজুয়েট লেভেলে অ্যাডেনোকার্সিনোমা জানতে হবে। এমসিকিউতে যখন উইথ পিকচার ছবি আসবে, যেমন সেন্ট্রাল ইনস্টিটিউটের এক্সামস গুলোতে হয়, সেখানেও এই ধরনের ছবিগুলো জানতে হবে যে তার মেইন ফিচার্সগুলো কি হয়, যেগুলো আমরা একটু পরে ছবিতে দেখাবো। Squamous cell carcinomas can also arise in the anus. Such neoplasms differ from adenocarcinomas in terms of biology and therapy. অ্যাডেনোকার্সিনোমাটা মেইনলি পড়তে হবে, তবে কখনো কখনো স্কোয়ামাস সেল কার্সিনোমাও দেখা যায়। তাহলে স্ক্রিনিং আমরা করলাম, ওবিটি, সিগময়েডোস্কোপি, ফ্লেক্সিবল, এগুলো করলাম। আর ডায়াগনোসিসের জন্য করবো প্রেফার্ড ডায়াগনোসিস টেস্ট হচ্ছে কোলোনোস্কোপি, আর এখানেও তাই বেরিয়াম এনেমা অ্যান্ড ফ্লেক্সিবল সিগময়েডোস্কোপি। বায়োপসি হয় যদি কোনো সাসপিশিয়াস কোনো মাস পাওয়া যায়, তাহলে তার বায়োপসি করা যায়। আর টিউমার মার্কাসের মধ্যে CEA, মেনলি CEA, কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন। এই দেখ, এটা একটা স্পেসিমেন, এরকম দেখতে তো পার্ট কাটা আছে, কেটে ছোট পার্টটা দেখানো যাচ্ছে, এখানে আইসোলেটেড মাস রয়েছে। এইটা দেখ, এখানে মাছটা দেখতে পাচ্ছিস, এই যে এত বড় এই জায়গাটা, এইখানে দেখ নর্মাল এটা রয়েছে, এখানে মাছটা দেখতে পাচ্ছিস, ছবি তুলে রাখ। আমি যখন বিভিন্ন কোচিং ইনস্টিটিউটের জন্য এমসিকিউ ফর্ম করে আমি এই ধরনের ছবি দিই, দিয়ে এবার বলবো যে হোয়াট আর দ্য মেইন জিন, মোস্ট কমন জিন অ্যাসোসিয়েটেড উইথ দ্য ক্যান্সার। আর কিছু লিখে দিচ্ছি না, কোলন লিখছি না বা কিছু, শুধু এই ছবিটা দিয়ে দিলাম, হোয়াট ইজ দ্য মোস্ট কমন জিন অ্যাসোসিয়েটেড উইথ ক্যান্সার। তখন কি বলতে হবে? এপিসি। এইভাবে এমসিকিউ ফর্ম হয়। এখানে দেখ, এই একদম টিপিক্যাল গ্রোথ গুলো, যখন তোরা গ্রসিং দেখতে যাবি, ইন্টার্নশিপে যদি আসিস তোরা ল্যাবে, তখন গ্রসিং এ তোদের এই জিনিসগুলো দেখাবো, যদি আমরা তখন পাই সেই সময়। এক্সোফাইটিক গ্রোথ এরকম ওপর দিকে বেরিয়ে আসছে। দেখ, মেন যে লেভেলের থেকে একটু ওপরে আছে, এটাকে বলে এক্সোফাইটিক গ্রোথ। কি করতে হবে তাহলে? গ্রসিং করতে গেলে আমাদের এইটা মেজারমেন্ট দিতে হয়, কতটা বড়, কত থেকে কত অব্দি আছে, এবং দুটো এন্ড থেকে কত ডিস্টেন্সে আছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং নাম্বার অফ লিম্ফ নোডস। এবার হচ্ছে মাইক্রোস্কোপি। দেখতে পাচ্ছিস টিউমার সেলসগুলো, এই যে ডিপ ব্লু কালারের খারাপ সেলসগুলো, এইটা হচ্ছে নর্মাল মিউকোসা। তোরা নর্মাল মিউকোসা হিস্টোলজি বই থেকে বা হিস্টোলজি পিপিটি থেকে দেখিয়ে দিবি। এই যে নর্মাল মিউকোসা গুলো, এই যে ডিপে সাবমিউকোসাল লেয়ারে, এখানে এই পুরো টিউমার সেলস ভর্তি হয়ে আছে, ডিপ ব্লু কালারের ইনফিলট্রেটিং টিউমার। অনেকগুলো স্লাইড আছে, একটু একটু করে দেখাচ্ছি। এইটা দেখ, গ্ল্যান্ডসটা কি খারাপ অবস্থা। এখানে দেখ নর্মাল গ্ল্যান্ডটা কিরকম দেখতে ছিল, এই যে স্ট্রাকচার আর্কিটেকচারটা মেনটেন্ড আছে, সেখানে এখানে দেখ কি অবস্থা হয়েছে, গ্ল্যান্ড গুলো কি, এখানে দেখ এই যে
খুব খারাপ অবস্থা, নর্মাল স্ট্রাকচারটা আর্কিটেকচারটা মেনটেন হচ্ছে না। এটা একটা ফিচার। তো গ্ল্যান্ডে আর্কিটেকচারাল ডিস্টরশন, ইনক্রিজ এনসি রেশিও, ইনক্রিজ এনসি রেশিও মানে নিউক্লিয়ার সাইটোপ্লাজমিক রেশিও, ইনক্রিজ নিউক্লিয়ার সাইটোপ্লাজমিক রেশিও। এইটা কি আছে মাঝখানে কি দেখতে পাচ্ছি? এটা একটা গ্ল্যান্ড, গ্ল্যান্ডের মাঝখানে এটা কি পড়িয়েছি? টপিকটা বল, জেনারেল প্যাথোলজি থেকে ভেবে বল কি এটা? এই যে পিঙ্ক জিনিসটা কি জিনিস, কি মনে হচ্ছে দেখে? গ্ল্যান্ডের মাঝখানে যে গ্ল্যান্ডের চারদিকে টিউমার সেল আর ভেতরে এটা নেক্রোটিক ডেব্রিস, নেক্রোটিক ডেব্রিস, নেক্রোসিস, নেক্রোসিস, ডার্টি নেক্রোসিস বলে এটাকে, ডার্টি নেক্রোসিস। লিখে রাখ পয়েন্টটা, ডার্টি নেক্রোসিস। যদি স্লাইড থাকে স্লাইডের পয়েন্টের মধ্যে এগুলো লিখতে হবে। ডিস্টরশন অফ গ্ল্যান্ডুলার আর্কিটেকচার আর গ্ল্যান্ডের ভেতরে ডার্টি নেক্রোসিস। এইটা একটা খুব ইম্পর্টেন্ট প্যাটার্ন, এটাকে বলে ক্রিব্রি ফর্ম প্যাটার্ন, ক্রিব্রি ফর্ম প্যাটার্ন, CRIBRIFORM, ক্রিব্রি ফর্ম প্যাটার্ন। ক্রিব্রি ফর্ম মানে জালির মতো, জালির মতো। এমন ভাবে টিউমারটা ফর্ম করেছে, গ্ল্যান্ডগুলো ডিস্টর্টেড হয়ে, এখানে দেখ রান্নাঘরে যে সেই ঝুড়ি থাকে, ঝুড়ির যে জালগুলো যেরকম হয় সেরকম দেখতে হয়ে গেছে এই জায়গাগুলো। দেখ ক্রিব্রি ফর্ম গ্রোথ করে, এটা ভেরি ইম্পর্টেন্ট প্যাটার্ন, ক্রিব্রি ফর্ম প্যাটার্ন। আর কি কি পয়েন্ট লিখতে হবে? ডেসমোপ্লাসিয়া, ডেসমোপ্লাসিয়া দেখ পয়েন্টগুলো দেখ। ডার্টি নেক্রোসিস বললাম, ইনক্রিজড এনসি রেশিও বললাম, ডেসমোপ্লাসিয়া আর আর্কিটেকচারাল ডিস্টরশন। এটা কি আছে? এটা একটা, এটা কি আর্টারি না ভেন? দেখেছি সেগুলো মাইক্রোস্কোপে কিরকম দেখতে হয়। ভেতরে এটা কি পাচ্ছিস? কি জিনিসটা আছে যে ব্লু ডিপ কালারটা কি জিনিস? কি মনে হচ্ছে দেখে? একটু আগে যে দেখালাম প্রথম যে মাইক্রোস্কোপিক স্লাইডটা দেখিয়েছিলাম, ডিপ ব্লু কালারগুলোকে কি বলেছিলাম? ক্যান্সার সেলস, ক্যান্সার সেলস। তাহলে এটা কি হয়েছে? একটা কি বল, কি বল পয়েন্টটা বল, বলতে পারবি? ক্যান্সার সেলসটা একটা জিনিসের ভেতরে আছে, ব্লাড ভেসেলস এর মধ্যে আছে। এটাকে কি বলে? ব্লাড ভেসেলের মধ্যে যদি ক্যান্সার সেলস ঢুকে যায় তাকে কি বলে? কি বলে বল, বল, ভয় কিছু নেই, বল কি বল। না, এটাকে বলে ভাস্কুলার ইনফেকশন, ভাস্কুলার ইনফেকশন। ব্লাড ভেসেলের মধ্যে যদি টিউমার সেলস ঢুকে যায় তাকে বলে ভাস্কুলার ইনফেকশন। আর যদি লিম্ফ্যাটিক ভেসেলস এর মধ্যে ঢুকে যায় তাকে বলা হয় লিম্ফ্যাটিক। আর যদি দুটোই থাকে তাহলে লিম্ফো ভাস্কুলার ইনফেকশন, LVI, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, লিম্ফো ভাস্কুলার ইনফেকশন। এখানে ভাস্কুলার ইনফেকশন দেখা যাচ্ছে। ইউজুয়ালি অ্যাডভান্স স্টেজে এটা পাওয়া যায়। এইগুলো দেখে এদের গ্রেডিং করা হয়। একটা ইম্পর্টেন্ট স্টেজিং এর নাম লিখে রাখ, ডিউক স্টেজিং। ডিউক স্টেজিংটা পড়ে রাখবি, ভেরি ইম্পর্টেন্ট ফর MCQ। ডিউক স্টেজিং, DUKE, ডিউক। এবার ছোট ছোট করে জাস্ট অল্প করে এগুলো টাচ করে যাই। ডিউক, DUKE, DUKE, ডিউক স্টেজিং, ডিউক। এবার স্টেজিং গুলো অল্প অল্প করে দেখো। স্টেজ 0, স্টেজ 0 জাস্ট একটা ছোট করে লিখেছি, কোনো যাতে মনে রাখতে অসুবিধা নয়। স্টেজ 0 কে কি বলছে? কার্সিনোমা ইন সিটু, কার্সিনোমা ইন সিটু, ইন সিটু মানে ক্যান্সার ইজ লোকেটেড ইন দ্য মিউকোসা, মিউকোসার মধ্যেই আছে, তার ভেতরে যায়নি। এই যে টিউমার সেলটা মিউকোসা, এই যে বাইরের, এই যে বাইরের লেয়ারটাতে রয়েছে, ভেতরে কিন্তু যায়নি, ডিপে যায়নি, তাই তো? এইখানে রয়েছে। তাহলে এটাকে বলছে কার্সিনোমা ইন সিটু, ক্যান্সার ইজ লোকেটেড ইন দ্য মিউকোসা ময়েস্ট টিস্যু লাইনিং অফ দ্য কোলন অর রেকটাম। এখানে কি ট্রিটমেন্ট করতে হবে? পলিপেক্টমি। এই যে গ্রোথটা যেহেতু একদম বাইরে আছে, এটা কিভাবে প্রেজেন্ট করবে? অ্যাজ আ পলিপ, অ্যাজ আ পলিপ প্রেজেন্ট করবে যদি সুপারফিশিয়াল টিউমার হয় সেটাকে। তাহলে ট্রিটমেন্ট হচ্ছে পলিপেক্টমি। স্টেজ 1, স্টেজ 1-এ দেখ, এবার দেখ আস্তে আস্তে জিনিসটা ভেতরে যাচ্ছে। ক্যান্সার ইজ গ্রোন থ্রু দ্য মিউকোসা এন্ড ইনভেটেড দ্য মাস্কুলারিস লেয়ার। ইনভেটেড লেয়ার গুলো মনে আছে? মিউকোসা, সাব মিউকোসা, এই যে লেয়ার গুলো, এটা ভেতরে লেয়ারে গেছে, এটা মিউকোসার, এই যে বাইরে মিউকোসা, তারপর সাব মিউকোসা করে এই এই এতটা ভেতর পর্যন্ত পৌঁছে গেছে। এটা হচ্ছে মাস্কুলারিস লেয়ারকে বা মাস্কুলার কোটকে ইনভেট করছে। তাহলে স্টেজ 0 হচ্ছে মিউকোসার লেয়ার, স্টেজ 1 হচ্ছে ইনভেশন অফ মাস্কুলার লেয়ার। ট্রিটমেন্ট হচ্ছে সার্জারি অ্যান্ড টিউমারটা ইটসেলফ অ্যান্ড সারাউন্ডিং লিম্ফ নোড যেগুলো অ্যাফেক্টেড। স্টেজ 2-তে বলছে ক্যান্সার হ্যাজ গ্রোন বিয়ন্ড দ্য মাস্কুলারিস
but has not spread to the lymph nodes. স্টেজ 1 হলো মুখস্থ করে ফেলে এখানেই। স্টেজ 1 হলো মিউকোজা, স্টেজ 2 তে মাসকুলারিস লেয়ার, স্টেজ 3 তে ডিপার দেন মাসকুলার বাট নট লিম্ফ নোডস, লিম্ফ নোডস পর্যন্ত পৌঁছায়নি। স্টেজ 3 তে কি বলছে? দ্য ক্যান্সার হ্যাজ স্প্রেড টু রিজিনাল লিম্ফ নোডস। পরের স্টেজে চলে গেল লিম্ফ নোডস নিয়ার দ্য কোলন। এবার লিম্ফ নোডের মধ্যেও আবার ভাগাভাগি আছে। যদি ইমিডিয়েট আশেপাশের লিম্ফ নোডগুলো শুধু অ্যাফেক্টেড হয়েছে তাহলে হচ্ছে স্টেজ 3। তার মানে লিম্ফ নোডস নিয়ার দ্য কলন অ্যান্ড রেক্টাম, কাছাকাছি যে লিম্ফ নোডগুলো, তাহলে এটা হচ্ছে স্টেজ 3। স্টেজ 4 হচ্ছে দ্য ক্যান্সার স্প্রেড আউটসাইড দ্য কোলন অর রেক্টাম অ্যান্ড টু দ্য আদার এরিয়াস অফ দ্য বডি। এটা আরো বাইরে, তাহলে এক্সট্রা বাইরের দিকে চলে যাচ্ছে, তাই তো? এখানে কি করতে হবে? এটাকে কি বলছে? মেটাস্টাসিস। মেটাস্টাসিস তোরা পড়েছিস জেনারেল প্যাথোলজিতে। মেটাস্টাসিস থেকে কিন্তু আমি আরো একদিন আলাদা করে একদিন কোয়েশ্চেন করব। গুড প্রগনোস্টিক ফ্যাক্টরস আর পুয়ার প্রগনোস্টিক, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো থিওরির মধ্যে যেমন আমাদের ধরবো, যখন আমি স্পেসিমেন দেব, স্পেসিমেন দিয়ে আমি টাইপস জিজ্ঞাসা করব, ফিচার্স জিজ্ঞাসা করব, কোন কোন জিন এফেক্টেড হয়, কোন কোন হেরিডিটারি ফ্যাক্টর, কি ডায়েট, তার সাথে আমরা বলবো প্রগনোস্টিক ফ্যাক্টরস অ্যান্ড ডিউক স্টেজিং। প্রগনোস্টিক ফ্যাক্টরের মধ্যে গুড প্রগনোস্টিক ফ্যাক্টর হচ্ছে এমএসআই যদি পজিটিভ হয় তাহলে এটা গুড প্রগনোসিস। মাইক্রো স্যাটেলাইট ইনস্টেবিলিটি যদি থাকে দ্যাট ইজ আ গুড প্রগনোসিস। আর ইনক্রিজ নাম্বার অফ টিউমার ইনফিলট্রেটিং লিম্ফোসাইটস তাহলে কিন্তু গুড প্রগনোসিস। এইগুলো কিন্তু গুলিয়ে যাওয়ার মতো ফ্যাক্টর। যদি না জানিস, পরীক্ষার হলে আগে থেকে না পড়ে যদি কমন সেন্স অ্যাপ্লাই করে কোথায়, তাহলে ইউজুয়ালি উইল ডু দ্য অপোজিট। লেখাটা পড়ে কিরম মনে হচ্ছে? ইনক্রিজ টিউমার ইনফিলট্রেটিং লিম্ফোসাইটস, কিরম মনে হচ্ছে না যে এটা যেন খারাপ? যদি না জানা থাকে তাহলে কিন্তু আমরা উল্টো অ্যান্সার করব। বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি আর গুড প্রগনোস্টিক ফ্যাক্টর, এই জন্য এটা আলাদা করে আমি হাইলাইট করলাম। পুয়ার প্রগনোস্টিক ফ্যাক্টরের মধ্যে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে স্টেজ। মোস্ট ইম্পর্টেন্ট প্রগনোস্টিক ফ্যাক্টর হচ্ছে স্টেজ। অ্যাডভান্স স্টেজ, হায়ার গ্রেড, লিম্ফোভাস্কুলার অ্যান্ড পেরি নিউক্লিয়ার ইনভেশন। দেখ কিরম গুলিয়ে যায়। লিম্ফোভাস্কুলার ইনভেশন হলে সেটা কিন্তু খারাপ, কিন্তু ইনক্রিজ টিউমার ইনফিলট্রেটিং লিম্ফোসাইটস হলে সেটা ভালো। কিরম গুলিয়ে যায় বুঝতে পারছিস পরীক্ষার সময়? এই জন্য এই স্লাইডটাকে ক্লিয়ার থাকতে হবে মাথায়। পজিটিভ মার্জিন মানে কি? যেখান থেকে টিউমারটা কেটে বার করলাম, টিউমারটা কেটে আমরা পাঠানো হলো প্যাথোলজি ল্যাবে, হিস্টোপ্যাথোলজি করা হলো, আমরা মার্জিনটাকে কেটে স্লাইস বানাবো। যদি দেখি যে মার্জিনে আমরা টিউমার সেল পাচ্ছি, তার মানে মার্জিনটাও অ্যাফেক্টেড, তাহলে দ্যাট ইজ বাজে, তার মানে পুরোটা ক্লিয়ার হয়নি। আর যদি আমি দেখি যে মার্জিনে আর টিউমার নেই, ভেতরে টিউমার আছে, তার মানে আমরা পুরো টিউমারটা বাদ দিতে পেরেছি। সহজভাবে বোঝাতে পারলাম? মার্জিন যদি পজিটিভ হয় দ্যাট ইজ অলওয়েজ ব্যাড। মার্জিন পজিটিভ হলে অলওয়েজ ব্যাড। হাই টিউমার বার্ডিং, CACT-X2 লস, এগুলো জাস্ট এমসিকিউর জন্য মনে রাখতে। হাই স্ট্রোমাল কন্টেন্ট। পুয়ার প্রগনোস্টিক ফ্যাক্টর ইটসেলফ ইজ আ ইম্পর্টেন্ট এমসিকিউ। এখান থেকে তিনটে দিল আর একটা অন্য কোনো দিয়ে বলো হুইচ ইজ নট আ পুয়ার প্রগনোস্টিক ফ্যাক্টর। বা সব থেকে ভালো হচ্ছে গুলিয়ে দেওয়ার জন্য এখান থেকে তিনটে আর এইটা দিয়ে দিল, তখন মনে হবে এই মেরেছে, কোনটা দিই, তাই না? পরীক্ষার সময় এই জায়গাগুলোতেই কনফিউশন হয়। স্পেসিমেন দেখে তাহলে কি বুঝবি কোনখানটা টিউমার আছে, কি কি পয়েন্ট করতে হবে? টিউমারটাকে আমরা চিহ্নিত করব, টিউমারটার লেন্থ ব্রেথ আমরা বলবো। তারপর একটা কি মোস্ট ইম্পর্টেন্ট বলতে ডিস্টেন্স। টিউমারের পজিশনটা বোঝাতে গেলে আমাকে বলতে হবে দুটো যে এন্ড তার থেকে কত ডিস্টেন্স, প্রক্সিমাল এন্ড আর ডিস্টাল এন্ড থেকে কত দূরে আছে, সেই ডিস্টেন্সটা আমাকে মেনশন করতে হবে। তারপরে হচ্ছে নাম্বার অফ লিম্ফ নোডস ইনভলভ। টিউমারের আশেপাশের যে লিম্ফ নোডগুলো স্পেসিমেনটাকে চিপে চিপে দেখতে হয়, যদি ভারী লাগে সেগুলোকে কেটে কেটে পাঠাতে হবে। লিম্ফ নোডস গুলো থেকে আবার স্লাইড বানিয়ে দেখতে হবে সেখানে টিউমার ইনভেশন আছে কি নেই। ডান।